স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে প্রায় 1200 বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। বিমানবন্দর হয়ে ভারতে পালিয়ে যেতে চাইলে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। বিকেলে একই দেশে পালিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের হাতে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন। ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণ এতদিন এটাই চেয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের কোনো লেয়াজও নয়, বিশেষ করে ভারতের যেই সরকার মোদির সাথে কোনো ধরনের কোনো লেয়াজও হবে না, বরং তাকে রাখতে হবে দৌড়ানের উপরে। কিন্তু এতদিন সেই আশা মানুষের পূরণ না হলেও এখন কিন্তু সেই আশা পূরণ হচ্ছে, কারণ ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু এ বিষয়টা বুঝেন যে বাংলাদেশের জনগণ কি চায় এবং কি করতে হবে সেটা তিনি ভালো করে বুঝেন। এই জন্যই কিন্তু তিনি ভারতকে উদ্দেশ্য করে, নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি প্রদান করেছেন। এবং ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিল হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ একটা সন্ত্রাসী নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা হচ্ছে। আর ইতিমধ্যেই আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী এবং এমপি মন্ত্রী তারা সকলেই দেশ থেকে পালিয়ে ভারত সহ বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ব্যর্থ হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণ ধরে ধরে কট দিয়ে দিচ্ছে, সকলে হাতে নাতে ধরিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক সহ অনেক বড় বড় প্রভাবশালী এমপি মন্ত্রী তারা ধরা পড়ে গিয়েছে, তারা গ্রেপ্তার হয়েছে এবং হাজার হাজার বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে গিয়ে বাংলাদেশ সীমানা পার হয়েই হাতে নাতে তারা ধরা পড়ে গিয়েছে। দর্শক, এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল হতে যাচ্ছে এবং চিরতরে সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আওয়ামী লীগকে, এবং পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব তিনি ভারতকে উদ্দেশ্য করে কি হুঙ্কার দিয়েছে, যেটা ব্যাপকভাবে প্রশংসা এবং আলোচনায় ভাসছে। এবং পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রী তারা যে দেশ ছেড়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে, কোথায় কি হচ্ছে, সর্বশেষ আপডেট কি, বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে প্রায় 1200 বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল উত্তরাঞ্চলের পঞ্চগড় সীমান্ত সংলগ্ন ভারতের জলপাইগুড়ি এলাকায় এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ওই পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল থেকে এ বিষয়ে নানা ধরনের নেতিবাচক সংবাদ প্রচার করেছে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর একের পর এক এমপি মন্ত্রীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে বিমানবন্দরে। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতে পালিয়ে যেতে চাইলে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। বিকেলে একই দেশে পালিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের হাতে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে দুজনকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। এ সময় বিমানবন্দরে থাকা যাত্রীরা বিক্ষোভ শুরু করে। অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে সোচ্চার হওয়ার দাবি জানান তারা। আমরা স্বাধীন চাই, আর ইয়ার হুতানিরাও যায় প্রবাসীরা সুন্দর মতো আমরা আইতাম পারি। ভালোভাবে স্বাধীন থেকে রাজনীতি সবার নীতি থাকতে হবে, রাজার মতো চললে হবে না। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে। পালানোর চেষ্টা করেন পুলিশের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা
এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন। হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তার কোনো নতুন নির্দেশনা বা বার্তা শোনা যায়নি। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান। পরে সাধারণ মানুষের পোশাক পরে জনসাধারণের বেশে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হতে পারেনি ডিবি প্রধান হারুন। বিমানবন্দরে সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দফতর এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কল করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, ডিবি হারুন নানা অপকর্ম, শোষণ, নিপীড়ন, নির্বিচারে মানুষকে অত্যাচার জুলুম করত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক ও হুঁশিয়ারিও করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে রক্ষা পাবে না ভারতও। তিনি সেভেন সিস্টারকে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ইউনূস বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষ, এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে গার্মেন্টস সহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে স্বাভাবিক কার্যক্রম করার আহ্বান জানাই। প্রবাসী ভাইদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে নবনিযুক্ত যারা সরকার আজকে হবেন, তাদের প্রতি আমাদের কতগুলি বিশেষ আবেদন রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সরকারি তত্ত্বাবধানে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত এবং গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। 1996 সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক নাম সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পুষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ যারা পেয়েছে তাদের সেই নিয়োগ বাতিল করতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ লীগ, যত ধরনের ওলামা লীগ, যত ধরনের লীগ আছে লীগ, এই লীগদেরকে সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষণা করার জন্য আওয়াজ কিন্তু আজকে ওঠে নাই, অনেক আগে থেকে উঠছে, অনেক আগে। স্বৈরাচারী নেতৃত্ব থাকা অবস্থায় কিন্তু এই আওয়াজ উঠেছে, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই আওয়াজ উঠেছে। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ চাইছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদেরকে সন্ত্রাসী ও নিষিদ্ধ দল হিসেবে যেন ঘোষণা করা হয় বাংলাদেশে। কিন্তু তখন চাইলেও কিন্তু সেটা সম্ভব হয়নি, এর কারণ তখন ক্ষমতায় যেহেতু তারা রয়েছে, তো তারা যতই
সন্ত্রাসী করুক আর যতই ডাকাতি করুক আর যাই করুক না কেন, তাদেরকে দমন করা তো কঠিন ব্যাপার ছিল। কিন্তু এখন বর্তমানে এই স্বৈরাচারী সরকারের পতনের পরে কিন্তু আওয়াজ উঠেছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে চিরতরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার, সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার, তাদের নিবন্ধন বাতিল করার। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরেই আওয়ামী লীগ সেই জামাত শিবিরদের বা জামাতদের নিবন্ধন বাতিল করে তারা চাইছিল যে সেই দিকে বাংলাদেশের জনগণকে একটু করতে, কিন্তু পারে না, ব্যর্থ হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু এই আওয়াজটা উঠেছে। তো আশা করা যায় এটা স্বাভাবিক, এখন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এতটুকু আশা আমি করি। তো সেই জায়গা থেকে এটাও আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এখন অধিকাংশ জনগণ 80% বা 60-70% জনগণ যেই দাবি উত্থাপন করবে সেই দাবি বাংলাদেশে পাস হবে, সেই দাবি বাংলাদেশে বাস্তবায়ন হবে। তো এ বিষয় নিয়ে শীঘ্রই আমরা ফাইনাল আপডেট হয়তোবা দেখতে যাচ্ছি। কর্নেল ওলি সাহেব যে ঘোষণা দিয়েছেন, তার ঘোষণার সাথে যদি বাংলাদেশের জনগণ একাত্মতা পোষণ করে, অবশ্যই এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের নিবন্ধনও বাতিল করা হবেই। এবার আসেন ডক্টর ইউনূস সাহেব, তিনি যেই হুঙ্কার ছেড়েছেন ভারতকে উদ্দেশ্য করে, বাংলাদেশের জনগণের অন্তরের এইটাই একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এই খনি সরকার, মোদি সরকার, আমাদের ভারতের সাথে কোনো দূরত্ব নেই, ভারতের জনগণের সাথেও কোনো দূরত্ব নেই, তারা আমাদের প্রতিবেশী দেশের নাগরিক, আমরা তাদের প্রতিবেশী দেশের মানুষ, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওই দেশের যে খনি সরকার, বাংলাদেশের মতো মোদি সরকার, যাকে ইতিমধ্যেই ভারতের যে সমস্ত নাগরিক, ভারতের জনগণ, তারা কিন্তু তাকে অলরেডি ক্ষমতা থেকে অর্ধেক নামাই ফেলছে, সংখ্যাগরিষ্ঠভাবে আগে সংসদে গেছে, এবার আর পারে নাই, এবার জোটগত করে গেছে, তাও এখন কাপাকাপি শুরু হয়ে গেছে ভারত সরকারে। তো যাই হোক, ওই যে সরকার, এই সরকার সে আমাদের কাশ্মীরে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করেছে, গণহত্যা করেছে এবং তাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছে, তাদের সাথেও সন্ত্রাসী এর মতো ব্যবহার করেছে এবং বাংলাদেশকে ধ্বংস করার পিছনে সবচাইতে বড় হাত রয়েছে ভারতের এই মোদি সরকারের, বিশেষ করে। তো এজন্যই কিন্তু বাংলাদেশের জনগণ চাইছে যে মোদি সরকারকে যদি সুযোগ পায় লাথি মারবে, লাথি মারবে। এই মোদি সরকার বাংলাদেশে আসছে সেই কারণে আমার অনেক ভাইদের রক্ত বাংলাদেশের মাটিতে ঝরছে, অনেক ভাইরা তারা শহীদ হয়েছে এই খুনি হত্যাকারী জালেম সরকার মোদি সরকারের জন্য। অতএব সেই সরকারকে দৌড়ানোর উপর রাখা, তার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া এবং তার বিরুদ্ধে সোচ্চার থাকা যে খবরদার এদিকে যদি বাংলাদেশের দিকে যদি চোখ দাও, তোমার চোখকে তুলে ফেলা হবে, এটা বাংলাদেশের জনগণের অন্তরের একটা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ডক্টর ইউনূস তিনি বুঝতে পেরেছেন, সে কারণেই তিনি ভারতের বিরুদ্ধে এই হুঙ্কার দিয়েছেন এবং বাংলাদেশের জনগণ এটাই চায় যে সামনেও এই ভারত সরকার মোদির বিরুদ্ধে এই যে অন্তর্বর্তীকালীন বা এখন বর্তমানে যিনি রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন প্রধান হচ্ছেন, তো তিনি আশা করি সামনেও এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বা সোচ্চার থাকবেন। তবে ভারত আমাদের প্রতিবেশী দেশ, বিপদে আপদে তাদের থেকেও আমরা সহযোগিতা নেব, আমাদের থেকেও তারা সহযোগিতা নেবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে পররাষ্ট্র নীতিকে ফলো করে, কিন্তু গুন্ডামি করে না, নিজেদের স্বার্থের জন্য আমাদের স্বার্থকে ধূলিসাৎ করে না। আর আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ নেতাকর্মী নেতারা এখন দেশ ছেড়ে ভারত পালাইতেছে। বড় বড় কথা তো এক একজন বলছিল যে আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা পালায় না, কখনো পালায় না, পালাবো না, দরকার হলে নিজ দেশে জীবন দিয়ে দেব। তাদের জীবনটা এখন গেল কোথায়? তারা এখন পালানো শুরু করছেন কেন? আর সেই চোরগুলো যেগুলো বড় বড় কথা বলতে, সেগুলো তো সবার আগে পলাইছে। কেন পলাইছে আজকে তারা?
তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।